নমস্কার বন্ধুরা, তর্ক বহুদূর চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আগের এপিসোডে আমরা কোনাগমন বুদ্ধ নিয়ে কথা বলছিলাম। বন্ধুরা, যদি কেউ পূর্ববুদ্ধ বিষয়ক আগের এপিসোডগুলো দেখে না থাকেন, আমি অনুরোধ করব একবার দেখে নিতে। কোনাগমন বুদ্ধর পরে আজ আমাদের আলোচনার বিষয় কশ্যপ বুদ্ধ। তো বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আমি আপনাদের সকলকে লিগ্যাল ডিসক্লেমার দেখাতে চাই। এখানে যাই আলোচনা হোক না কেন, যাই উপস্থাপনা হোক না কেন, যাই তর্ক বিতর্ক হোক না কেন, তর্ক বহুদূর চ্যানেলের উদ্দেশ্য হলো ইতিহাসকে বৈজ্ঞানিক মেজাজে চিনতে শেখা, পড়তে শেখা, বুঝতে শেখা। চলুন তাহলে শুরু করা যাক। কশ্যপ বুদ্ধ হলেন শাক্যমুনি বুদ্ধের ঠিক আগের বুদ্ধ। যদি শাক্যমুনি বুদ্ধ 28তম বুদ্ধ হন, তাহলে কশ্যপ বুদ্ধ 27তম বুদ্ধ। আমরা প্রথমে অনুসন্ধান করব যে কশ্যপ বুদ্ধের নাম ভারতের পুরাতাত্ত্বিক অভিলেখে পাওয়া যায় কিনা। বন্ধুরা, কশ্যপ বুদ্ধের নাম অতি প্রাচীন। ধম্মলিপিতে তার নাম লিখিত রূপে পাওয়া যায়। দেখুন, পর্দায় এটি ভারহুত স্তূপের শিলালিপি, যেখানে কশ্যপ বুদ্ধের নাম লেখা আছে। কি লেখা আছে পড়ে দেখুন। ভগবত কস্পস বোধি। বন্ধুরা, ভারহুতের এই ছবিটা দেখুন। নারী পুরুষ সবাই রয়েছে, তারা বোধিবৃক্ষতে মালা পরাচ্ছে, বোধিবৃক্ষর বেদী পুজো করছে। ওপরে দুদিকে পদ্মফুল, তাদের ওপর হাতি। বন্ধুরা, পদ্মফুল, হাতি, পূজার বেদী, মালা, এই সব বুদ্ধিজমের আইকন, বৌদ্ধিস্ট প্রতীক। এই বোধিবৃক্ষটাকে ভালো করে দেখুন। তথাগত বুদ্ধের বোধিবৃক্ষ কি ছিল? পিপল গাছ। পিপল অর্থাৎ অশ্বত্থ গাছ। কিন্তু এটা কশ্যপ বুদ্ধের বোধিবৃক্ষ। আর কশ্যপ বুদ্ধের বোধিবৃক্ষ কি ছিল? বটগাছ। বটগাছ ছিল কশ্যপ বুদ্ধের বোধিবৃক্ষ। আপনারা ভারহুত স্তূপের ছবিটা আবার দেখুন। এর পাতাগুলো একবার লক্ষ্য করুন। এগুলো বটগাছের পাতা। দেখুন, কশ্যপ বুদ্ধের বোধিবৃক্ষ আর বটগাছের পাতার মধ্যে কতটা মিল। আর এই যে ধম্মলিপিতে নাম লেখা আছে ভগবত কস্পস বোধি, ভগবান কশ্যপের বোধিবৃক্ষ। এবার ভারহুত থেকে আমরা যাই কর্ণাটকের কঙ্গনহল্লি। দেখুন, মাথা নেই ঠিকই, কিন্তু বেদিতে নাম লেখা আছে। দক্ষিণী ধম্মলিপিতে লেখা আছে বুধ কসপ। এবার দেখুন অজন্তার গুহা নাম্বার 17 এই মিউরাল প্যানেলটা। এই যে বসে আছেন কশ্যপ বুদ্ধ। বোধিবৃক্ষ তো পূজিত ছিলই, এবার তার মূর্তি অবধি পাওয়া যাচ্ছে কর্ণাটকের কঙ্গনহল্লি বা সন্নতিতে, অজন্তার গুহায়। আর কোথায় পাওয়া যায়? এলোরা গুহা নাম্বার 12। সপ্ত বুদ্ধের মধ্যে তিনি বিরাজমান। প্রত্যেকের বেদির তলায় তাদের তাদের নাম লেখা আছে। কি ভারহুত, কি কর্ণাটক, কি সাঁচি, কি সারনাথ, কি এলোরা, কশ্যপ বুদ্ধ সব জায়গায় ছড়িয়ে। বন্ধুরা, তাই আমি বারবার বলি, বুদ্ধিজমের ক্ষেত্রে একরকম নয়, হরেক রকম সোর্স পাওয়া যায়। ভারতে যদি কোনো সভ্যতার আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়, যদি কোনো সভ্যতার এত পোক্ত প্রমাণ পাওয়া যায়, তা আমাদের শ্রমণ পরম্পরার, আমাদের বুদ্ধিস্ট পাস্ট সব জায়গায় ছড়িয়ে আছে। তো বন্ধুরা, কশ্যপ বুদ্ধের অ্যানিকনিক আর্ট, আইকনিক আর্ট এবং ধম্মলিপিতে লেখা ইনস্ক্রিপশন দেখালাম আপনাদের। কিন্তু শুধুই কি রুক্ষ সূক্ষ্ম পুরাতত্ত্ব? একটু বইটই ঘাঁটবো না আমরা, বলুন? নিশ্চয়ই ঘাঁটবো। হই হই করে আমরা বইটই ঘাঁটবো। বন্ধুরা, আপনারা তো বৈজ্ঞানিক জ্ঞান সম্পন্ন মানুষ, তো আপনারা জিজ্ঞেস করবেন, কশ্যপ বুদ্ধ যদি একজন ঐতিহাসিক ব্যক্তি হন, তাহলে তার গ্রাম ইত্যাদি কোথাও না কোথাও তো ছিল, তাই না? আপনারা জিজ্ঞাসা করতেই পারেন। তো বন্ধু, কশ্যপ বুদ্ধর গ্রাম আবিষ্কৃত হয়েছে। কশ্যপ বুদ্ধের গ্রাম উত্তরপ্রদেশের তান্ডোয়ায় অবস্থিত, শ্রাবস্তির কাছাকাছি। ফাহিয়ান হিউয়েনসাং তাই লিখে গেছেন। স্যার আলেকজান্ডার কানিংহাম খোদাই করে সেই গ্রাম আবিষ্কার করেছেন। বন্ধুরা, এই হচ্ছে তান্ডোয়া, আর এই লিখে গেছেন ফাহিয়ান। 50 লি টু দ্য ওয়েস্ট অব দ্য সিটি। এখানে শ্রাবস্তির কথা বলা হচ্ছে। শ্রাবস্তি উত্তরপ্রদেশে অবস্থিত, আর তান্ডোয়াও উত্তরপ্রদেশে। তো
50 li to the west of the city bring to a town named Tuwei, the birthplace of Kashyap Buddha, at the place where he and his father met, and at that where he attained to parinirvana, tops were erected. Over the entire relic of the whole body of him, the Kashyap Tathagata, a great tope was also erected. এই যে টুওয়েই, এই হলো এখনকার তান্ডোয়া। ফাহিয়ান নিজের চোখে কাশ্যপ বুদ্ধর তিনটে স্তূপ দেখেছেন। এই কাশ্যপ বুদ্ধর কথা, তার গ্রাম তান্ডোয়ার কথা হিউয়েনসাংও লিখে গেছেন। দেখুন এরপর ফাহিয়ান কি লিখছেন। ফাহিয়ান কি লিখেছেন পড়ে দেখুন। সাউথ ওয়েস্টে গেলে, শ্রাবস্তি থেকে সাউথ ওয়েস্টে গেলে 12 যোজন তিনি একটা নতুন জায়গায় এসে পৌঁছলেন, যেটা কিনা দ্য বার্থ প্লেস অফ কাকুচাঁদ বুদ্ধা। শ্রাবস্তি থেকে 12 যোজন দূরে অবস্থিত কাকুচাঁদ বুদ্ধের জন্মভূমি, অর্থাৎ গতি হাওয়া। এখান থেকে 1 যোজনেরও কম দূরত্বে অবস্থিত কোনাগমন বুদ্ধের জন্মভূমি, অর্থাৎ নিগালি সাগর। এই গতি হাওয়া এবং নিগালি সাগর, এদের নিয়ে আমরা পূর্ববর্তীতে এপিসোড করেছি। তারপর ফাহিয়ান লিখছেন, এই নিগালি সাগর থেকে 1 যোজনেরও কম দূরত্ব পূর্ব দিকে গেলে আসে কপিলাবস্তু। তো নিগালি সাগর থেকে কপিলাবস্তু 1 যোজন পূর্ব দিকে অবস্থিত। এক্স্যাক্ট জিওগ্রাফিক্যাল লোকেশন দিচ্ছেন। 1 যোজন মানে মোটামুটি 8 থেকে 13 কিলোমিটার দূরত্ব। তো দেখুন বন্ধুরা, এই 2 জায়গার মধ্যে গুগল দূরত্ব দেখাচ্ছে 7.8 কিলোমিটার। তো ফাহিয়ান কতটা অ্যাকিউরেট ক্যালকুলেট করেছিলেন ভেবে দেখবেন। 1 যোজন। হিউয়েনসাং, ফাহিয়ান, ইৎসিং নালন্দার ছাত্র ছিলেন এরা। বুঝতেই পারছেন, নালন্দা ছিল তখনকার হার্ভার্ড। সারা পৃথিবীর মেধাবী ছাত্ররা আসতো নালন্দায় পড়তে। তারা যা যা লিখে গেছেন এখনো পদে পদে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তান্ডোয়ার কথা শুধু ফাহিয়ানই নন, হিউয়েনসাংও লিখে গেছেন। হিউয়েনসাংয়ের বিবরণ অনুযায়ী রাজা অশোক নিজে তান্ডোয়ায় এসেছিলেন এবং স্তূপ বানিয়েছিলেন। পরে 1876 সালে আলেকজান্ডার কানিংহাম হিউয়েনসাংয়ের দেখানো জায়গায় খোদাই করেন এবং তান্ডোয়া জায়গাটি আবিষ্কার করেন। শুধু জায়গাটি আইডেন্টিফাই করেন তাই নয়, রাজা অশোকের বানানো স্তূপও তিনি আবিষ্কার করেন। বন্ধুরা দেখুন তাহলে, এক কাশ্যপ বুদ্ধের জন্য ছোট্ট তান্ডোয়ায় কার কার পায়ের ধুলো পড়ল। রাজা অশোক, ফাহিয়ান, হিউয়েনসাং, আলেকজান্ডার কানিংহাম, আরও কত কার কে জানে। বন্ধুরা, পৃথিবীর অনেক দেশেই কাশ্যপ বুদ্ধের নাম পাওয়া যায়। পৃথিবীর অনেক ভাষায় কাশ্যপ বুদ্ধের নাম পাওয়া যায়। পালি ভাষায় এনাকে কাশ্যপ বুদ্ধ বলা হয়, কাশ্যপ বুদ্ধ। সংস্কৃতে এনার নাম কাশ্যপ বুদ্ধ। প্রাচীন চীনা ভাষায় এনাকে কিয়াশেপো ফো বলা হয়। ফো মানে বুদ্ধা। অনেকে আবার এই কিয়াশেপোর উচ্চারণ কাজ্জাপ করে থাকেন। যেমন আধুনিক চীনা ভাষায় এনাকে চাইয়ে ফো বলা হয়। আবার অনেকে এর উচ্চারণ করে থাকেন কায়েপ। আমি চাইনিজ প্রোনাউন্সিয়েশনে পারদর্শী নই, তাই ফোনেটিক্যালি উচ্চারণ করছি। তো যাই হোক, কিয়াশেপো বা কাজ্জাপ, চাইয়ে ফো বা কায়েপ ফো, যে নামেই ডাকুন এদের অর্থ একই, কাশ্যপ বুদ্ধ। আর জাপানি ভাষায় এনাকে কি বলা হয়? কাশ্য বুৎসু। কাশ্য মানে কাশ্যপ, বুৎসু মানে বুদ্ধ। কম্বোডিয়ার সবচেয়ে বিখ্যাত ভাষা খমের। খমের ভাষা অস্ট্রো এশিয়াটিক পরিবারের একটি ভাষা। কাশ্যপ বুধকে খমের ভাষায় কি বলা হয়? কাসপাও পুত। পুত মানে বুধ। কোরিয়ান ভাষায় এনাকে ডাকা হয় গ্যাসপ বুল নামে। বুল মানে বুধ। কেবল চীনা, কোরিয়ান বা কম্বোডিয়ার খমের ভাষাই নয়, বরং তিব্বতী, বার্মিজ, সিংহলি ভাষা, সকল ভাষায়, সকল সাহিত্যে, ভাবুন বিশ্বের এত দেশের সাহিত্যে কাশ্যপ বুদ্ধের নাম উল্লেখ করা হয়েছে। বিশ্বের প্রতিটি কোণে আলোচিত কাশ্যপ বুদ্ধের ঐতিহাসিকতাকে আপনি কিভাবে অস্বীকার করতে পারেন? বন্ধুরা ভেবে দেখবেন, কি ভারহুত, কি কর্ণাটক, কি সাঁচি, কি সারনাথ, কি এলোরা, কাশ্যপ বুদ্ধ সব জায়গায় ছড়িয়ে।
তো ভেবে দেখবেন বন্ধুরা, আপনারা এই কশ্যপ বুধের ঐতিহাসিকতা স্বীকার করবেন নাকি কাগজে ছাপা এই সপ্তঋষিকে? মজার ব্যাপার দেখুন, এই কাগজে ছাপা সপ্তঋষির মধ্যেও একজন আবার কাশ্যপ ঋষি। এক্স্যাক্টলি কোনজন জানি না, কিন্তু এখানেই এদের মধ্যে কোথাও তিনি বসে আছেন। বন্ধুরা ভেবে দেখুন, আমাদের শুধু বলে দেওয়া হয়েছে যে এদের মধ্যে একজনের নাম কাশ্যপ, কিন্তু তার কোনো পুরাতাত্ত্বিক প্রমাণ আমরা পাই না। এই ঋষি কবে এলেন, কোথায় ছিলেন, কিছুর কোনো প্রমাণ আমাদের কাছে নেই। কিন্তু পুরাতত্ত্ব বলুন বা ফরেন ট্রাভেলার্স, সবাই যার কথা বলছেন তিনি আমাদের শ্রমণ পরম্পরার কশ্যপ বুধ। বন্ধুরা, আপনারা বৈজ্ঞানিক জ্ঞানসম্পন্ন মানুষ, বুঝতেই পারছেন কে বেশি পুরনো, শ্রমণ পরম্পরার এই কশ্যপ বুধ নাকি কাগজে ছাপা কাশ্যপ ঋষি? বন্ধুরা, যদি কেউ পূর্ববুদ্ধ বিষয়ক আগের এপিসোডগুলো দেখে না থাকেন, আমি অনুরোধ করব একবার দেখে নিতে। দেখা করব পরের এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই থাক। আপনারা শুনলেন, ধন্যবাদ।